শীতকাল এলেই যে মিষ্টিটা খাওয়ার প্রতি সবথেকে বেশি ক্রেভিংস কাজ করে সেটা হলো গাজরের হালুয়া। গাজরের নিজস্ব মিষ্টতার সাথে গুড়, বাদাম ও ঘি সংযোগে এই সুস্বাদু মিষ্টিটি তৈরি করা হয়। বিভিন্ন সবজি দিয়ে মিষ্টি তৈরির প্রচলন অনেক বছরের পুরাতন। বাঙালিদের পর্তুগিজ থেকে ছানার মিষ্টি শেখার পূর্বে চাল কুমড়ো এবং আমের বরফি, নারকেলের নাড়ু, মুরগির মোয়া আর বিভিন্ন সবজি দিয়ে মিষ্টি তৈরির প্রচলন চলমান ছিল। সবজি দিয়ে মিষ্টি তৈরির প্রথা শুরু হয়েছিল মূলত মুঘলদের হাত ধরে। সেই সময় গাজরের হালুয়া, লাউয়ের ক্ষীর যেটা বর্তমানে দুধকদু নামে পরিচিত, আর রসুনের ক্ষীর যেটা বেনামি ক্ষীর নামেও পরিচিত ছিল, এগুলো মুঘল দরবারে উপস্থিত করা হতো। যেহেতু আখের চাষ ভারতীয় উপমহাদেশের ঐতিহ্য ছিল এবং চিনি তৈরির জ্ঞান এই অঞ্চলে হাজার হাজার বছরের পুরাতন ছিল, তাই বিভিন্ন সবজির সঙ্গে চিনি অথবা গুড় মিশিয়ে দুধ আর ঘিয়ের সংযোগে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হতো। বাঙালি মিষ্টিতে ছানার প্রভাব পর্তুগিজরা আসার পর হলেও বিভিন্ন সবজি থেকে বরফি, চাটনি, বিভিন্ন ফলের মোরব্বা আর সেগুলো মিষ্টি ফলের কাঠ শুকিয়ে সত্ত্ব বানিয়ে রাখার প্রচলন বাঙালি সংস্কৃতির ঐতিহ্য এবং এগুলো বহু যুগের পুরাতন। গাজরের হালুয়া ভারতীয় উপমহাদেশে এসেছিল মূলত আরবীয় উৎস থেকে মুঘলদের হাত ধরে, যেটার মূল উৎস পারস্য থেকে শুরু হলেও ভারতীয় উপমহাদেশে এটা জনপ্রিয়তা লাভ করে। 17 শতকে যখন ডাচরা ভারতীয় উপমহাদেশে কমলা রঙের গাজর নিয়ে আসে, তখন পাঞ্জাবে এটা আরো জনপ্রিয় হয়ে ওঠে। যেহেতু শীতকালেই গাজর উৎপাদন করা হয়, তাই গাজরের হালুয়া একটি শীতকালীন ঐতিহ্যবাহী মিষ্টিতে পরিণত হয়, যেটা ভারতে গাজর কা হালুয়া আর পাকিস্তানে গাজরেলা নামে পরিচিতি লাভ করে। গাজরের হালুয়া আমার খুব বেশি একটা পছন্দ ছিল না, আর আমাদের বাসায় এটা বানানোর প্রচলনও খুব কম। তবে গত বছর এই মিষ্টিটা টেস্ট করার জন্য আমি আমার বাসাতেই এটা বানিয়েছিলাম, এবং টেস্ট করার পর আমার মনে হয়েছে এই মিষ্টিটা সাধারণ মিষ্টিগুলোর মতো শুধু মুখরোচকই নয়, এটার বিশেষ পুষ্টিগুণও রয়েছে। যারা আমার মতো একটু হেলদি খেতে পছন্দ করে তাদের জন্য আমার মতে এই মিষ্টিটা একদম পারফেক্ট। আর এই মিষ্টিতে ব্যবহার করা প্রতিটা ইনগ্রিডিয়েন্টস মিষ্টিকে মুখরোচক করে তোলার পাশাপাশি স্বাস্থ্য উপকারিতাও বজায় রেখেছে, যা একে অন্য সব মিষ্টিগুলোর থেকেও ডিফারেন্সিয়েট করেছে।